আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে সত্যিকার অর্থে খুব একটা ভালো নাই, অনেক ডিপ্রেশনের মধ্যে আছি। আসলে এই দুনিয়াতে যার কোনো কিছু নাই তাই হয়তো বা সব থেকে সুখী, কিন্তু যার অল্প কিছু আছে তখনই সমস্যাটা শুরু হয়। দেখেন, আমার এই কষ্টে করা ছোট্ট একটা যে ঘর বানাইছি গরুর, হয়তো এটা থাকবে না, আর হয়তো গরু পালন করা আমার ভাগ্যে নাই, গরু পালন করা হয়তো বা আমার ভাগ্যে আর নাই। এখন বলতে পারেন কেন নাই? পারিবারিক কিছু সমস্যার কারণে হয়তো গরু পালন করা আমার বাদ দিতে হবে। আসলে কিছু বলার নাই, কিছু করার নাই, কিছু কিছু কথা মানুষের সামনে বলা যায় না, সহ্য করা যায় না। অ্যাকচুয়ালি মাথার উপর ছাতা না থাকলে যা হয়, যখন আমার বাবা বেঁচে ছিল তখন এত প্যারা ছিল না। এই বাবা মারা যাওয়ার পর থেকে শুরু হয়ে গেল অশান্তি, অভাব, অনটন, ঝগড়াঝাটি, সাহস, ক্ষমতা, সব কিছু সবার মনে করেন যে বেড়ে গেল। এখন আপনার রাজ্যে আপনি রাজা, আমার রাজ্যে আমি রাজা, এরকম একটা প্রবাদ হয়ে গেছে প্রত্যেকটা পরিবার, না হলেও আমার পরিবারে। তো এখন কি করব, কোনো কিছু মাথার মধ্যে আসতেছে না। ধরে নেন কিছু টাকা দেনা, যেটা আর কি আছে, ব্যাংক লোন যেটাকে বলা হয়, আছে। যাই হোক, কয়েক লক্ষ টাকার মতন ঋণ আছে। তো এই ঋণটাকে তো শোধ করতে হবে, তাই না? তো যেহেতু আমরা মনে করেন যে দুই ভাই, তাহলে তো আমাদের দুই ভাইয়ের মিলেই তো লোনটা শোধ করা লাগবে। আর এটা যদি শোধ না করা হয় তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে এই লোনটা কিন্তু সুদে আসলে কিন্তু এক সময় অনেক টাকায় পরিণত হয়ে যাবে। তখন আমও হারান লাগবে, ছালাও হারান লাগবে, এবং এই লোনটা কিন্তু বাড়ির জায়গার উপরেই নেওয়া। অল্প লোন, বেশি না, 2-3 লক্ষ টাকার মতো। কিন্তু এরাই এখন যে শোধ করার যে পলিসি, আমি অফার করছিলাম যে আমি 1.5 লাখ দিই, তুমি 1.5 লাখ দাও। বড় ভাইকে অফার করছিলাম, তো ডাইরেক্ট বলছে যে আমার কাছে নাই, আমি পারবো না, দিতে পারবো না। কিন্তু অথচ কিন্তু এই জায়গাটার যে লোন, আমি যদি এখন নিজে যদি 3 লাখ টাকা যদি যেমনই হোক ধার দানা করে হোক যদি আর কি দিয়ে যদি শোধ করে দেই, আমার লাভটা কোথায়? আমাকে এটা বলেন। দিন শেষে কিন্তু যখন ভাগাভাগির কথা আসবে, তখন কিন্তু এই জায়গার কিন্তু সমান ভাগ কিন্তু তাকেও কিন্তু আমার দিতে হবে। অথচ কিন্তু কি হলো, আমি আমার পুঁজি শেষ করে মাঝখানে 3-4 বছর হরিবলের মতন এক দোকানদারি করলাম, আর কিন্তু কিছু করতে পারলাম না। এই 3-4 বছর যদি হরিবলের মতন যদি দোকানদারির পাশাপাশি যদি 1-2টা করে গরু পালন করতাম, তাহলে যদি আল্লাহর বরকত হতো, কিন্তু ধীরে সুস্থে কিন্তু এক সময় কিন্তু 4-5টা গরুতে সেটা পরিণত হতো, তাই না ভিউয়ার্স? বিষয়টা কিন্তু একদম চিরসত্য। কি আর করার, কারোর সাথে কারো মত বিনিময় করা যায় না, কেউ মানে না। আমার কথা হচ্ছে যে ভর্তা দিয়ে ভাত খাবো, না হলে একবেলা না খেয়ে থাকলাম, তারপরও ঋণ মুক্ত হলাম। বাপের ভিটা রাখতে ঠিক রাখতে হবে, তাই না? এটা ছিল আমার কথা। যাই হোক, ভাগ্য খারাপ, ভাগ্যর দোষ দিয়ে লাভ নেই, নিজেই খারাপ। নিজে মনে করেন যে ঠিক মতো পড়াশোনা করিনি, যার কারণে ভালো চাকরি বাকরি করতে পারলাম না। ভালো চাকরি বাকরি করলে এই 3 লক্ষ টাকা আমার কাছে কোনো বিষয়ই ছিল না, যা সত্য একটা কথা। তাহলে পারিবারিক কথা বলা ঠিক না, তারপরও আর কি বললাম বলে মনটা হালকা করলাম। কারণ ইউটিউব জগতে আমার কোনো পরিচিত ভাই ব্রাদার নেই, যা আছে সব না, দূর দূরান্তের মানুষেরা দেখে 2-1 জন, তাই কোনো প্যারা নিচ্ছি না। তো ভিউয়ার্স, রোজার ঈদের কিন্তু আর বেশি দিন নাই। যারা রোজার ঈদে কাটাই উপলক্ষে ক্রস গরু পালন করা শুরু করছেন, নতুন পর্যায়ে মনে করেন যে নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তাদেরকে একটা কথাই বলবো, তারা যদি চান প্রথম রোজার দিনে ইনশাআল্লাহ গরু কসাইদের কাছে বিক্রি করতে পারবেন, প্রথম রোজার দিনে ট্রাই করবেন। কারণ আপনারা প্রথম রোজার দিনে বা প্রথম রোজার আগের দিন তাহলে মোটামুটি প্রফিট পাবেন। কারণ এই দিনটায় মোটামুটি সবাই মাংস কেনে। 100%-এর মধ্যে যদি 60% মানুষও যদি মাংস কেনে, তাহলে বোঝা লাগবে যে প্রচুর পরিমাণের মাংসের চাহিদা মেটাতে হবে ওই দিন। ভালো একটা দাম পাবেন ইনশাআল্লাহ। আবার যদি চান 27শে রমজানের দিনে একটা চান্স নেবেন,
সেল করে দেওয়ার। মোটামুটি রোজার মধ্যে যে কোনো সময় চেষ্টা করবেন কাটাই গরুগুলা সেল করে দেওয়ার জন্য। কারণ কাটাই গরুগুলাকে বলতেছে সেটা আমি বলতেছি, এই ধরনের সাইওয়াল না, ওই যে ক্রস জাতের যে ফ্রিজিয়ান ক্রস, তারপরে ফ্ল্যাগবি, তারপরে কি জানি নাম, জার্সি, এই ধরনের গরুগুলার শরীরে মাংস খুব তাড়াতাড়ি লাগে এবং এদের দামও খুব একটাই বেশি হয় না। এই গরুগুলা এই সময় খুব ভালো দামে বিক্রি হয়, মাংসের গরু এগুলা। এগুলা বিক্রি করে দিয়ে যত দ্রুত সম্ভব আপনার এলাকা অনুযায়ী যে সাইজের গরু আর কি চলে, সেই সাইজের লাল কালারের গরুর ডিমান্ড সবসময় বেশি থাকে, মানে রেড কালারের চাহিদা একটু সব থেকে বেশি। একটা লাল রঙের গরু চিকনও যদি হয় দেখবেন যে দাম মেলা, অথচ একটা সাদা গরুর গায়ে মাংসও দিয়ে ভরা অথচ দাম কিন্তু কম। মানে লাল গরুর প্রতি একটা চাহিদা থাকে। আমি পালতেছি থেকে বলতেছি না, আমি কিন্তু কালো গরুও পালছি, সাদা গরুও পালছি। কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে যদি চান, ওই ঈদের যে 2.5 মাস সময় থাকবে, রোজা ঈদের পরে 2.5 মাস সময় থাকে, 2.5 মাসের মধ্যে মানে মোটামুটি রেডি কোয়ালিটি গরু কিনবেন। একবারে যে হাড্ডি গরু কিনবেন তা কিনতে হবে না, মোটামুটি রেডি কোয়ালিটি। মানে ধরে নেন আপনি নিয়ে আসলেন, চামড়াটা দেখছিলেন ঢিল আছে, মানে গায়ের গোস্ত আছে কিন্তু চামড়াটা ঢিল আছে, নিয়ে এসে গরুটাকে অল্প অল্প করে খাবার দিয়ে 2.5 মাস পালন করার পরে মনে করেন আল্লাহর রহমতে সেল করে দিবেন, দেখবেন যে সেখান থেকে হয়তো মোটামুটি একটা ভালো প্রফিট আসতে পারে। বেশি আকারে কিনলে বেশি প্রফিট পাবেন, অল্প আকারে কিনলে অল্প প্রফিট পাবেন। যদি আপনি ছোট খামারি বা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে ভাই অত লাভের দরকার নাই, আপনি অল্প অল্প কিছু কেনেন। অল্প মানে 2 পিস কিনতে বলছি, 10টা কেনার দরকার নেই, 10টা কিন্তু কম না। 10টা কিনতে যায় দেখেন অর্ধ টাকা লাগবে, 5 লক্ষ টাকার মতন খরচ পড়ে যাবে, দরকার নেই। আর পাশাপাশি যদি চান 4-5টা 2 দাঁতের হাড্ডি বা মাঝারি হাড্ডি দেখে দেশাল জাতের, মেয়ে নয়, হাওলান কিনবেন, মনে করেন যে বাচ্চা ছাড়ছে এরকম দেখে বা গাব নাই এরকম দেখে কিনে এইটাকেও আপনি 2.5 মাস পালেন, পাইলা ওই কোরবানি ঈদে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন যে এই ছাগলগুলাও ভালো দামে বিক্রি হয়, কম বেশি যাই হোক। আপনার যদি 5টা ছাগল বিক্রি করে যদি 5,000 টাকাও লাভ বাড়ায়, এটা আপনার মনে করেন যে বোনাস। এবং গরুগুলো বিক্রি করে যদি আপনার 2 গরু বিক্রি করে যদি আপনার লাভ হয় 60,000 টাকার মতন, আমি মনে করবো যে ওটাই ভালো, ওটাই অনেক। এই 60-65,000 টাকা যদি আপনার 2.5 মাসের সময় দেওয়ার ব্যবধানে কামাই হয় 2 গরুর থেকে, 2 গরু 5টা ছাগল থেকে, তাহলে মনে করবেন যে আপনি যদি এই সিস্টেমে যদি সামনের বছর যদি 10টা-15টা গরু পালন করেন, 10টা-15টা ছাগল পালন করেন, তাহলে দেখবেন যে অনেক টাকা ইনকাম হবে। যদিও মুখ দিয়ে বলা সহজ, কাজে করা অনেক কঠিন। আমরা কেনার সময় ঠকি, বিক্রি করার সময় ঠকি, শুধুমাত্র ঠকি। আমরা যখন যখন যেটা যেটা ভাবি সেটা সেইভাবে হয় না। আমরা ভাবলাম যে আমি গরু কিনলাম 80,000 টাকা দিয়ে, আমি গরু বেচবো 1,80,000 টাকা দিয়ে। দেখা গেল যে গরু হাটে গেলাম, গরু আমার দাম উঠলো 1,40,000 টাকা, এই যে একটা লস খালাম। আমরা ভাবি যে একটা ছাগল কিনবো 10,000 টাকা দিয়ে, বিক্রি করবো 20,000 টাকা দিয়ে, দ্বিগুণ লাভে ব্যবসা। কিন্তু বেচতে গেলাম, দেখলাম যে না, অর্ধেক টাকায় নাই হয়ে গেল। আর সত্যি বলতে ঘাসের বিকল্প নাই গরু ছাগল পালার ক্ষেত্রে, ঘাসের কোনো বিকল্প হয় না। কিন্তু আমার কিন্তু নিজের কোনো ঘাসের জমি নাই, তবে শখ আছে যদি আমি টাকা পয়সা পাই তাহলে আমি জমি কিনবো, কিনে আমি সেখানে ঘাস লাগাবো, ঘাস টাস লাগাই আমি মনে করেন যে সেখানে ইনশাল্লাহ কম বেশি আমি গরু পালন করবো। আল্লাহ আমার যদি সামর্থ্য হয়, যদি টাকা পয়সা থাকে, তাহলে আমি ইনশাল্লাহ আমি এটা করব খুব দ্রুত, আল্লাহ যদি কবুল করে। আমাদের মানে বলতে গেলে কি 20টা লাখ টাকা যদি ক্যাশ থাকতো না, তাহলে আমি আশেপাশে যেখানেই হোক 1 লক্ষ টাকা যেগুলো শতক জমি এরকম দেখে আমি বেশি না 5-10 শতক জমি কিনতাম, কিনে ধরে নেন দলিল বাবদ আমার 5 লাখ আরও খরচ পড়ে গেল, মোটামুটি 15-20 লাখের মধ্যে আমার ওটা কভার হয়ে গেল। তারপরে সেখানে ওই সর্বোচ্চ কিছু টাকা দিয়ে জমিটা কিনা হয়ে গেল। কিন্তু দেখেন ভিউয়ার্স, আমার কুকুরের বাচ্চাটা অনেক অসুস্থ, এর কি হয়েছে আমি সেটা বুঝলাম না। কাকের এত সুস্থ ছিল, আজকে সারাদিন সকালে শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, শরীরে শক্তি নাই কোনো। মানে আমি অ্যাকচুয়ালি কুকুরদের শুধু একটা চিকিৎসা জানি, সেটা হলো যদি গায়ে পোকা টোকা দেয় তো সেটার আমি ট্রিটমেন্ট আমি পারি, এছাড়া আমি অন্য কোনো ট্রিটমেন্ট আমার জানা নাই। তো এরা আমি কি খাওয়াবো আমার মাথার মধ্যে ঘুরতেছে না। তো দেখা যাক, কোনো কিছু তো খাওয়াতে হবে। আমি হয়তো বা রাতে বেলা একটা নাপা খাওয়াই দিব, একটা নাপা খাওয়াতেই হবে, নাপা খাওয়ালে তো জ্বরটার ভালো হয়ে যাবে। আসলে কি প্রবলেম হয়েছে আমি বুঝতেছি না। আসো
তো কুকুরটার উপরে হয়তো বা মানুষের নজর টজর লেগে গেছে, এই কারণে হয়তো কুকুরের এখন এরকম খারাপ অবস্থা, হয়তো বাঁচবে না, মারাটাও যেতে পারে, খাওয়া যায় না। মারা গেলে হয়তো বা আর কুকুর টুকুর পালবো না, কারণ ওই কষ্ট করে পালন করার পরে সেটা যদি মরে যায় তখন কিন্তু মন মেজাজ কিন্তু ঠিক থাকে না, ভালো লাগে না। মূলত শখের জিনিস বেশি দিন থাকে না, শখের জিনিস হয় মারা যায়, না হলে হারা যায়, না হলে আগাগুটু সালালা হয়ে যায়। এখন কুত্তাটার মানে কি অসুখ আছে যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটু কমেন্টে জানাবেন। আর না বোঝারই কথা, আমার জিনিস আমি যদি না বুঝি মানুষে কেন বুঝবি তাহলে। কিন্তু কুকুরটা সকাল থেকে কোনো কিছু খাচ্ছে না, চলাফেরা তেমন একটা করতেছে না, ওই শুধু শুয়ে থাকে, ঘুমাচ্ছে। এমনকি ওকে ধরে যদি তুলে দিলে ওই অলবানা হাঁটে আবার শুয়ে পড়ে। কালকে কিন্তু কুকুর কিন্তু ভর পেট খাইছে, পেট ভরে খাচ্ছে, এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। দেখেন গরুর কিন্তু দানাদার খাবার ক্লিয়ার হওয়ার পরে এখন খড় খাইতে দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে কিন্তু খ্যার খাচ্ছে। আর গরুর প্রতি থেকে আমার মন আস্তে আস্তে উঠে যাচ্ছে পারিবারিক সমস্যার কারণে। আপনি ধরে নেন, কল্পনা করবেন একটা, বাস্তবভাবে আরেকটা। আপনার চিন্তা একটা, আপনার বাড়ির মানুষের চিন্তা আরেকটা। সব কিছুর মূল্যে টাকা, টাকা যার আছে তার সব কিছু আছে, যার টাকা নাই তার কোনো কিছুই নাই। বিপদগ্রস্ত মানুষের আরও বেশি বিপদ আসে সামনে থেকে, আর যার জীবনে বিপদ নাই সে হচ্ছে সব থেকে সুখী একটা মানুষ। কিন্তু যারা অভাবী তাদের অভাব আরও দিন দিন বাড়িয়ে যায়। তবে যেটা ভাবছি, যেটা চিন্তা ভাবনা করছি, এটা যদি বাস্তবায়ন হতো তাহলে সব থেকে বেটার হতো। কিন্তু মস্তিষ্কের মিল নাই, এক একজনের এক ধান্দা, কেউ করবি গ্যারেজ, কেউ করবি খামার, কেউ করবি আর একটা কাম, মানে এক একজনের এক এক ধান্দা, মাঝখানে মনে করেন জাগা গরু সাদালা হয়ে গেছে সব কিছু। কি আর কর কোনো ভাষা নাই। যদি থাকলো না কিছু টাকা তাহলে আমি মনে করেন যে এর থেকে উঠে চলে গেলাম না, আমার থাকারই ইচ্ছা নাই। আসলে কথা আছে না, কোনো কিছু হওয়ার আগে আল্লাহ নাটক সিনেমা হয়। তো মূলত এখন হয়তো সামনে কোনো বিপদ আছে, যে বিপদের কারণে এখন এগুলো নাটক হচ্ছে। আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম ওই রকমটা যদি হলো নি তাহলে কিন্তু ভালো হতো, আর ওই রকমটা জীবনে হবেও না, হওয়ার কোনো চান্সও নাই, এটা যা সত্য কথা। এখন এই গরুটার কি হবে না হবে জানি না, তবে আর শেষ দিকে ছাড়বো, 3 মাসই তো, সমস্যা নেই, যেমনি হোক জিঙ্কে করে হোক পারলবো। তাহলে লাভ হলে হলো, লাভ না হলে কি আর করার, তরঙ্গটা তখন বলবো নি। তার আগ পর্যন্ত থাকেন আপনারা আমার পাশে দেখার জন্য যে এখানে কি আছে আসলে এই সেক্টরে। এই ঘরটা বানাতেও কিন্তু আমার মোটামুটি 60,000-এর মতন খরচ হয়ে গেছে। আপনি যত কম খরচ করার চিন্তা করবেন আপনার তত বেশি খরচ হবে। দেখেন এই সামান্য একটা ঘর বানাতে আমার 60,000 খরচ হয়েছে, তাহলে ভাবেন একতলা 2 তলা একটা বিল্ডিং বানাতে এমনি কি কোটি কোটি টাকা খরচ হয়, যা সত্য সেটাই খরচ হবেই। অথচ এই টাকাগুলা কামাই করতে কত পরিশ্রম করতে হয়, কত সময় ধৈর্য ধরতে হয়। আসলে ধৈর্য ছাড়া কিন্তু এই জীবনে কিন্তু কোনোদিন কোনো কিছু হয় না। আচ্ছা ভিউয়ার্স, যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।